আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকে আমরা শিখব অ্যাম ইজ আর এর ব্যবহার নেগেটিভ সেন্টেন্সে, মানে নেতিবাচক বা নাবাচক বাক্যে অ্যাম ইজ আর কীভাবে ব্যবহার হয়। তো আমাদের কোর্স যেটা চলছিল, কোর্সের আমাদের নাম হচ্ছে এলিমেন্টারি ইংলিশ। আজকে ইউনিট 2। তো ইউনিট 2তে আমরা ইউনিট 1-এ শিখেছিলাম অ্যাম ইজ আর এর প্রাথমিক ব্যবহার। আজকে শিখব অ্যাম ইজ আর এর নেগেটিভ বাক্য বানাতে গিয়ে কিভাবে ওখানে আমরা ব্যবহার করব, এটা আমরা এখানে শিখব আজকে। তো চলো শুরু করা যাক। এলিমেন্টারি ইংলিশ। আচ্ছা, এম ইজ আর in negative sentences. গালি বোঝা যাচ্ছে লেখা? সে বলবে আই অ্যাম নট আমিনা, আমি আমিনা নই। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে পজিটিভ। নেগেটিভে গিয়ে কি হবে? আই অ্যাম নট আমিনা, এটা হয়ে গেল নেগেটিভ। দেখো নট কোথায় বসছে? নট বসছে এই যে অ্যাম, যেটা যে ভার্ব বা অক্সিলারি ভার্ব, এখানে মেন ভার্ব, ভার্বের ঠিক পরে, অ্যামের পরে। ঠিক আছে, এটা খেয়াল করতে হবে। তাহলে হচ্ছে কি আই অ্যাম আমিনা, আমি হই আমিনা। আই অ্যাম নট আমিনা মানে আমি আমিনা নই। ভার্বটা কিভাবে বলবো? ভার্ব মানে হচ্ছে যেই শব্দটা দিয়ে কোনো কাজ করা বোঝায়। ঠিক আছে, খাওয়া, শোয়া, ওঠা, বসা, চিন্তা করা, এগুলো। তো এখানে এই যে আই অ্যাম আমিনা, আমি হই আমিনা, এই যে হওয়া, এটাও একটা কাজ, এটা একটা ভার্ব, এটাকে অ্যাকশন ওয়ার্ড বলে। ঠিক আছে, তো সেই জন্য এখানে এটাকে ভার্ব হিসাবে ইউজ করা হচ্ছে। তো এটা শুধু মনে রাখতে হবে যে নটটা বসবে সবসময় একদম এই যে ভার্বের পরে, অ্যাম ইজ আর এর ঠিক পরে। এরপরে 2 নম্বর একটা বাক্য আমরা শিখেছিলাম, সেখানে আমিনা বলেছিল আই অ্যাম এ স্টুডেন্ট। ঠিক আছে, কি বলেছিল? আই অ্যাম এ স্টুডেন্ট। এটা হলো পজিটিভ বাক্য, আমি হই একজন ছাত্র বা ছাত্রী। এখন এটাকে নেগেটিভ করলে কি করতে হবে? আই অ্যাম নট এ স্টুডেন্ট, সবসময় অ্যাম এর পরে বসবে। আই অ্যাম নট এ স্টুডেন্ট, এটা নেগেটিভ হয়ে গেল। এইভাবে অনেক নেগেটিভ সেন্টেন্স বানানো সম্ভব। আই অ্যাম নট এ স্টুডেন্ট, আই অ্যাম নট টায়ার্ড, আই অ্যাম নট হ্যাপি। ঠিক আছে, এভাবে করে তুমি ইচ্ছা মতো যে কোনো বাক্য বানাতে পারবে। তুমি চাইলে তোমরা বাড়িতে বসে বসে এরকম 10টা বাক্য বানাবে। তো বোঝা গেল? তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম নট এ স্টুডেন্ট। এরপরে আমরা আরেকটা বাক্য দেখি, 3 নম্বর একটা বাক্য ছিল, সেখানে আরেকটা বাক্য দেখো, আই অ্যাম ম্যারিড। তার মানে কি? এম এ আর আর আই এডি, ম্যারিড, আমি বিবাহিত। পজিটিভ সেন্টেন্স। এখন কেউ যদি বলতে চায় যে আমি বিবাহিত নই, আমি অবিবাহিত, তখন সে কি বলবে? আই অ্যাম নট ম্যারিড, আই অ্যাম নট ম্যারিড। তাহলে বাক্যগুলো কত ইজি। এবং যারা ওই যে বলে না স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশে তো গ্রামার ফ্রামার কিছু শেখে না, কোনো রকমের 2-4টে বাক্য মুখস্থ করে, তাতে করে বিশেষ কিছু লাভ হয় না। ওই বাক্যগুলো যেই শেষ হয়ে যাবে, ওই কথা বলা শেষ। ঠিক আছে, কিন্তু তুমি যখন এইরকম বাক্য দিয়ে গ্রামার শিখবে, আর গ্রামার শিখতে শিখতে বাক্য তৈরি করা শিখবে, তখন তোমার কাছে একবারে তুমি মানে অসীম বাক্য তুমি বানাতে পারবে ইচ্ছা মতো। ঠিক আছে, তাহলে কেউ যদি বলে যে আমি বিবাহিত নই, কেউ তোমাকে জিজ্ঞেস করলো আর ইউ ম্যারিড, তুমি তখন বলবে নো, আই এম নট ম্যারিড, আই এম নট ম্যারিড। ক্যামেরাতে ঠিকঠাক আসছে তো?
তো 3টে বাক্য আমরা শিখলাম, এখানে আর জায়গা নেই, আমরা তাহলে মুছে দিই। এরপরে আরও কয়েকটা বাক্য আছে এবং আমাদের পুরো প্রসেসটা থাকবে শেখার যে বাক্য থেকে, এবং যে বাক্যগুলো আমাদের খুব পরিচিত দৈনন্দিন জীবনে যেগুলো লাগে, যেহেতু আমাদের এটা এলিমেন্টারি ইংলিশ, তো সেই ধরনের বাক্য আমরা ব্যবহার করবো যাতে করে আমরা নিজেদেরকে রিলেট করতে পারি এই ব্যাপারগুলোতে। আচ্ছা, তো এরপরে আছে তোমার 4 নাম্বার একটা বাক্য, আই অ্যাম, এটা খুব প্রয়োজনীয় বাক্য, মানুষ খুব ব্যবহার করে। আই অ্যাম ইন্টারেস্টেড ইন পলিটিক্স। এটা গেল পজিটিভ। আই অ্যাম ইন্টারেস্টেড ইন পলিটিক্স, আমি রাজনীতিতে আগ্রহী। অনেকে বলে যে রাজনীতি আমার ভালো লাগে না, তখন সে কি বলবে? আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন পলিটিক্স। আই অ্যাম ইন্টারেস্টেড ইন রিলিজিয়ান। আই অ্যাম ইন্টারেস্টেড ইন মিউজিক, মানে গান বাজনা এগুলো। আই অ্যাম ইন্টারেস্টেড ইন প্লেইং স্পোর্টস, ঠিক আছে? তো সে বলতে পারে আই অ্যাম ইন্টারেস্টেড ইন স্পোর্টস। আই অ্যাম ইন্টারেস্টেড ইন রেসিং। আই অ্যাম ইন্টারেস্টেড ইন কি, ঘুরে বেড়ানো, ট্রাভেলিং, ঠিক আছে? আই অ্যাম ইন্টারেস্টেড ইন ট্রাভেলিং। এভাবে করে তুমি আই অ্যাম ইন্টারেস্টেড ইন রিডিং বুকস, ঠিক আছে? এভাবে করে আই অ্যাম ইন্টারেস্টেড ইন সোশ্যাল ওয়ার্ক, আমি সামাজিক কাজে, বিভিন্ন কাজে আমি আগ্রহী। তো এভাবে করে তুমি 1000 বাক্য বানাতে পারবে এবং তুমি যেখানে যেটা প্রয়োজন ইচ্ছা করলে পারবে। মানে এই যে আই অ্যাম ইন্টারেস্টেড ইন এ পর্যন্ত সেম থাকবে, অথবা আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন, তো তখন কি হবে, শুধু এখানে একটা নট বসে যাবে। আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন পলিটিক্স। তো এখানে তুমি যে কোনো ব্যাপারে এই সেম সেন্টেন্স অ্যাপ্লাই করতে পারবে। আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন প্লেইং স্পোর্টস। আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন ট্রাভেলিং, ঠিক আছে? এভাবে করে ইচ্ছা মতো অনেক ধরনের শব্দ বানাতে পারবে। আর এই পর্যন্ত তোমার চিরকাল একই রকম থাকবে, ইন পর্যন্ত। শুধু এই বিষয়টা চেঞ্জ করে দিলে তোমার শত শত বাক্য এবং তোমার প্রয়োজনে তুমি এগুলো ব্যবহার করতে পারবে। এবং এগুলো পরীক্ষাতেও আসে, এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে এরকম। এখানে তোমার এ দিয়ে দিল, ইন্টারেস্টেড দিয়ে এখানে এ করে দিল, 4টে অপশান দিল, অনেক সময় অপশান দেয় না। তো এগুলো যদি তোমার আগের থেকে বাক্যে ব্যবহার করা থাকে তো তোমার মুখস্থ করা লাগবে না। দ্বিতীয় কথা, ওইভাবে মুখস্থ করে বেশি দিন মনে থাকে না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো, ইনটা বসাবো মানে কিভাবে বুঝবো? ওইটা তোমার মুখস্থ রাখতে হবে, ওর কোনো উপায় নেই। ওটা কোনটার পরে কি বসবে, হ্যাঁ, যেমন ডিল ইন, ডিল মানে কি, ডিল মানে হচ্ছে বিজনেস করা, ঠিক আছে? তো ডিলের পরে সবসময় ইন হয়, ডিল ইন একসাথে ব্যবহার হয় সব জায়গায়। তো ওগুলো তুমি বাক্য শিখতে শিখতে ওগুলো তোমার মুখস্থ হয়ে যাবে। কিন্তু যদি তুমি আলাদা করে মুখস্থ করে রাখো, পুট ইন, এই সেই করে এরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফ্রেজাল ভার্ব মানে কয়েকশো আছে, 200-300 আছে। এই 200-300 মনে রাখা খুবই কঠিন। আমরা ছোটবেলায় অনেক মুখস্থ করেছিলাম, কিন্তু পরে কি আর কাজে ব্যবহার না হলে তো মনে থাকবে না। তো তুমি যতক্ষণ না ব্যবহার করছো কোনো একটা জিনিস, টুলস বলো, তোমার নলেজ বলো, যাই হোক, তুমি ভুলে যাবে। মনে করো তুমি অনেক ভালো ড্রাইভিং করতে পারো, কিন্তু যদি তুমি 1-2 বছর ড্রাইভিং না করো, তুমি যেদিন প্রথম দিন আবার গাড়ি চালাবে তখন মনে হবে যে একবারে নতুন, ঠিক আছে? তো প্রত্যেকটা ব্যাপার ব্যবহার করতে হবে। তো আমাদের দেশে কি হয়, ইংরেজির ব্যবহার নেই, শুধু নিয়ম কানুন সূত্র গ্রামার মুখস্থ করে করে ছেলে একবারে সারা। তো আমরা আমাদের যে অ্যাপ্রোচ সেটা হচ্ছে যে আমরা বাক্যে ব্যবহার করে গ্রামার শিখব। তো বেশি কথা না বাড়িয়ে আমরা পরের সেন্টেন্সে চলে যাই। পরে দেখো 5 নম্বর, এগুলো সব তোমাদের পারার কথা। আই অ্যাম ইন্ডিয়ান, তাহলে নেগেটিভ কি হবে? আই অ্যাম নট ইন্ডিয়ান। তো আই অ্যাম, আমি পজিটিভটা লিখছি না, ঠিক আছে? আই অ্যাম নট ইন্ডিয়ান। তো আমরা তো ইন্ডিয়ান, তো আমরা বলতে পারি যে আই অ্যাম নট বাংলাদেশি, আই এম নট ব্রিটিশ, আই এম নট পাকিস্তানি, ঠিক আছে? এরকম বলা যেতে পারে। এরপরে হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার। এখন যদি বলা হয় যে সে শিক্ষক নয়, হলো না, নট কোথায় বসবে? হি
হি সব সময় আমি বলেছি এম ইজ আর এর জাস্ট পরে বসবে। হি ইজ নট এ টিচার, এটা হবে না। হি ইজ এ নট টিচার, এটা হবে না। হি ইজ নট এ টিচার, এই যে নট এ তোমাকে একসাথে বলতে হবে, তাহলে তোমার বাক্যটা শুনতে ভালো লাগবে। হি ইজ নট এ টিচার। তুমি যদি ছেড়ে দিয়ে বলো হি ইজ নট এ টিচার, তাহলে ওই ইংরেজির পিন্ডি চটকে যাবে, ঠিক আছে? তাই হি ইজ নট এ টিচার। এই যে তুমি বলার সময়, উচ্চারণ করার সময় ঠিক কোন শব্দের সাথে কোন শব্দটা নেবে আর কোনটা নেবে না, এটা তোমাকে শুনে শুনে শিখতে হবে, এটা কোনো বই লেখা থাকবে না। তো এক্ষেত্রে এটা তোমার পড়তে হবে, হি ইজ নট এ টিচার, হি ইজ এ ডক্টর। মানে কেউ জিজ্ঞেস করলো যে ইজ হি এ টিচার, তো তুমি উত্তর দিলে যে নো, হি ইজ নট এ টিচার, হি ইজ এ ডক্টর, হি ইজ মাই ব্রাদার, হি লিভস ইন কলকাতা। এইরকম তুমি অনেক কিছু বাক্য ইচ্ছা মতো বানিয়ে ফেলবে। হি ইজ নট ম্যারিড। তো এইভাবে করে তুমি এই যে বাক্যগুলো শিখেছো এখনো পর্যন্ত, এই যে 15-20টা, এটা দিয়ে অনেক কিছু বলতে পারবে। তাহলে কি হলো? হি ইজ নট এ টিচার, সে একজন শিক্ষক নয়। আচ্ছা, এরপরে দেখো 7 নম্বরে আছে দিস। দিসের ব্যাপারটা, দিস, THIS, দিস মানে কি? এই। আর এর বহুবচন কি, এর প্লুরাল কি? দিস, THESC, দিস, ঠিক আছে? এটা হচ্ছে দিস আর এটা হচ্ছে দিস, উচ্চারণটা কি হবে? দিস। তো এটা হচ্ছে এর বহুবচন। এই দিস মানে হচ্ছে একটি, কাছের যে কোনো একটি জিনিস বোঝাতে, আর দিস মানে কাছের অনেকগুলো জিনিস। দিস পিপল মানে এই লোকগুলো, ঠিক আছে? আর যদি বলি যে শুধু দিস, তাহলে দিস ম্যান, এই লোকটি। আর যখন অনেক লোক থাকবে তখন বলতে হবে কি? দিস পিপল বা দিস মেন। ম্যানের বহুবচন হচ্ছে মেন, MEN, ম্যান মানে একজন মানুষ, আর MEN মেন মানে অনেকগুলো মানুষ। তো এর পরের একটা সেন্টেন্স হচ্ছে, দেখো 7 নম্বর, দিস পিপল, these people are Indian। এর নেগেটিভ কি হবে? these people are Indian, এই লোকগুলি ভারতীয়। এখন যদি আমাকে বলতে হয় এই লোকগুলি ভারতীয় না, These people are not Indian. yes, these people are not Indian, they are Bangladeshi। এই লোকগুলো ভারতীয় না, এরা বাংলাদেশি। তাহলে তুমি এর সঙ্গে জুড়ে দিতে পারবে কিভাবে? একসাথে কিন্তু তুমি পুরো একটা ইনফরমেশন দিতে পারলে। এগুলো মুছে দিলাম, একটু জায়গা বেড়ে যাও, দরকার নেই। তো কি বলতে পারবো আমরা? দিস পিপল আর নট Indian. তাহলে কোথায় বসলো নটটা? ঠিক আর এর পরে। দিস পিপল আর নট, এই আর নট একসাথে বলতে হবে, দিস পিপল আর নট ইন্ডিয়ান। এটাকে আমরা ওই সংক্ষেপে হলে কিভাবে বলতে পারি? আর্নড, AREN, এই যে আর্নড, দিস পিপল আর্নড ইন্ডিয়ান। এটা যখন কথা বলে ব্রিটিশরা, তখন ওরা দ্রুত বলে, ঠিক আছে? আমরা যেমন গ্রামে যখন কথা বলি কি বলি? যে আমরা পাচ্ছি না, বলতে কষ্ট হয়, আমরা কি বলি? পেত্তিরে। গ্রামের লোক বলে না আর পেত্তিরে। তারপরে কি অ্যাকচুয়ালি এটা ভুল না, মানে তোমার মেসেজটাকেও বুঝতে পারলে হলো। যদি তুমি যাকে বলছো সে যদি বুঝতে পারে যে তুমি বলতে চাইছো আমি আর পাচ্ছি না, তো সেখানে পাচ্ছি না, পেত্তি না, দুটো কোনো পার্থক্য নেই। এবার আমরা এই সাধু চলিত বলেছি না, সাধু চলিত এটা আসলে কিছু না। বিদেশে আমরা যে ইংরেজি শিখি, তুমি হয়তো ইংল্যান্ডের কোনো গ্রামে গিয়ে ওরা যে ইংরেজি কথা বলে তুমি কিছু বুঝতে পারবে, আর তুমি যখন শুদ্ধ ইংরেজি বলবে ওরা হয়তো অনেকে বুঝতে পারবে না, ঠিক আছে? যেমন আমাদের গ্রামের লোকজনের কাছে শুদ্ধ ইংরেজি বাংলা বললে অনেকে হয়তো বুঝতে পারে না,
আবার ওদের গ্রাম তাও বুঝতে পারে কিছুটা, কিন্তু ওই গ্রামের লোকেদের বাংলা বিদেশি লোক আসলে সে বুঝতেই পারবে না। বাংলাদেশিদের যেমন হ্যাঁ, শুধু বাংলাদেশি না, আমাদের বিভিন্ন জেলা থেকে জেলা অনেক ডিফারেন্স আছে, তো এরকম ভাবে উচ্চারণ করে, তো এটা মোটামুটি ব্যবহার হয়, আমাদের ইন্ডিয়ান ইংলিশেও ব্যবহার হয়। তো দিস পিপল আর নট ইন্ডিয়ান অথবা আর্ট ইন্ডিয়ান, ঠিক আছে। তো এরকম মাঝে মাঝে অনেক জিনিস চলে আসবে, সেগুলো আমি একটু বলে নেব, তা নাহলে পরে ভুলে যাব। দিস পিপল আর নট ইন্ডিয়ান, দে আর বাংলাদেশি, অর দে আর ব্রিটিশ, দে আর আমেরিকান, যা খুশি তুমি বলতে পারো। এরপরে 8 নম্বর একটা বাক্য দেখো। 8 নম্বর একটা বাক্য আছে, ইটস মানে ইট ইজ, ইটস সানি। সানি মানে কি? কারণ নাম না, সান থেকে সানি, সান মানে রৌদ্র, রৌদ্র উজ্জ্বল। ইটস সানি টুডে, আজ সুন্দর রোদ আছে, ঠিক আছে। এর মানে হচ্ছে আজ খুব সুন্দর রোদ উঠেছে। আমরা বলি না সকালে শীতকালে উঠে যে আজ অনেক সুন্দর রোদ উঠেছে, 2-3 দিন পরে যখন মেঘ কেটে যায় তখন আমরা বলি। তো এর মানে হচ্ছে ইটস সানি টুডে, আজ সুন্দর রোদ উঠেছে বা আজ সুন্দর রোদ। তো এটা গেল পজিটিভ সেন্টেন্স। এর সাথে একটা নেগেটিভ সেন্টেন্স আমরা জুড়ে দিচ্ছি, বাট, এই ফুল স্টপ তুলে দিয়ে, বাট ইট ইজ নট ওয়ার্ম। ইট ইজ বা ইটস, ইটস নট ওয়ার্ম। ওয়ার্ম মানে গরম, ঠিক আছে। ইটস সানি টুডে, আজ রোদ উঠেছে, খুব সুন্দর রোদ, বাট কিন্তু ইটস নট ওয়ার্ম, এটা মানে আজকে গরম নেই। এটার মানে এখানে আসবে না, কিন্তু ইট ইজ এটা হচ্ছে তোমার বাক্য শুরু করার জন্য। ইটস নট ওয়ার্ম এখানে অ্যাকচুয়াল মানে তুমি বাংলা যখন বলবে তুমি বলবে তবে গরম নেই, ঠিক আছে। তুমি কাউকে হয়তো বলছো যে আজকের দিনটা সম্পর্কে, দুটো বাক্যে বলে দিলে, ইটস সানি টুডে বাট ইটস নট ওয়ার্ম, খুব একটা গরম নেই, বুঝা গেল। তারপর এখানে আমরা আরো কয়েকটা বাক্য আমি এখানে রেখেছি 9 নম্বরে, মোসার দরকার নেই, দেখো। ইউ আর ভেরি টল, ইউ আর ভেরি টল, ঠিক আছে। তো এই সেম সেন্টেন্সটাকে যদি তুমি নেগেটিভ করে দাও যে তুমি লম্বা না, তাহলে কি করবে? ইউ আর নট ভেরি টল, শুধু এখানে নট যোগ করে দেবে। তো এখানে নট যদি লিখে দিই আমরা, তাহলে কি হয়ে যাবে? মনে করো এখানে নট দিয়ে দিলাম, ইউ আর নট ভেরি টল, তুমি অনেক লম্বা নও, ইউ আর শর্ট। এভাবে তুমি বানাতে পারবে। 10 নম্বর একটা বাক্য আছে, আরিফ ইজ অ্যাফ্রেড অফ ডগস। আরিফ, ARIF, আরিফ ইজ অ্যাফ্রেড অফ ডগস। সবসময় বহু বচন হয়, অ্যাফ্রেড অফ এর পরে যাই বসবে বহু বচন। অ্যাফ্রেড অফ ডগস, অ্যাফ্রেড অফ ক্যাটস, অ্যাফ্রেড অফ এক্সামস, ঠিক আছে। তো যা কিছু নাউন হবে অ্যাফ্রেড এর পরে নাউন সবসময় বহু বচন হবে। তো আরিফ ইজ অ্যাফ্রেড অফ ডগস, আরিফ কুকুরের ভয় পায়, কুকুরদের ভয় পায়, কুকুরকে ভয় পায়। তো এটাকে যখন তুমি নেগেটিভ করবে তখন কি হবে? আরিফ ইজ নট অ্যাফ্রেড অফ ডগস। শুধু কুকুর বললে কি ডগ শুধু ডগই হবে? না না, অ্যাফ্রেড অফ এর পরে সবসময় ডগস বহু বচন হবে। মানে এখানে কুকুর বলতে কুকুর জাতিকে বোঝানো হচ্ছে, মানে একটা নির্দেশ না কোনো নির্দিষ্ট না। তো মানে কুকুর দেখলে সে ভয় পায়, সে কুকুর যেই হোক না কেন। তো এর এখানে সবসময় ওটা একটা জাতিকে বোঝানো হবে, অ্যাফ্রেডস অফ ডগ, অ্যাফ্রেডস অফ পলিটিক্স, ঠিক আছে। পলিটিক্স দেখলে সে ভয় পায়। হ্যাঁ, যদিও এটা ব্যবহার সব জায়গায় হয় না, এর ইকুইভ্যালেন্ট অন্যান্য অনেক বাক্য আছে, শব্দ আছে, সেগুলো তোমরা শিখতে শিখতে জানতে পারবে। তো মানে একই মানে তারপরেও সব জায়গায় ব্যবহার করা যায় না। তো আমরা
গ্রুপ এতে এই 10টা বাক্য আমরা এখানে অ্যানালাইসিস করলাম এবং কিভাবে পজিটিভ থেকে নেগেটিভ হচ্ছে এবং দৈনন্দিন জীবনে কিভাবে ব্যবহার করা যাবে সেটা আমরা দেখলাম। তো এখন মুছে দিয়ে আমরা পরের গ্রুপে যাই। গ্রুপ বিতে কয়েকটা জিনিস আছে, এগুলো যেমন আই অ্যাম নট, আই অ্যাম নট, এটাকে কিভাবে লেখা হয়? এটাকে লেখা হয় অনেক সময় এভাবে, আই অ্যাম নট। ঠিক আছে, এটা তোমরা জানো, এই আয়ের সাথে অ্যামটা যুক্ত হয়ে গেল। তারপরে এটা গেল 1 নম্বর। তারপরে দেখো হি ইজ নট বা হি ইজ নট, এটাকে অনেক সময় লেখা হয় কিভাবে? এইভাবে লেখা হয়, হি ইজ নট। ঠিক আছে, এটা হলো হি ইজ নট অথবা হি ইজন্ট। হি ইজন্ট, আইএস দিয়ে এই নটের ওটা আউট হয়ে যাবে, ওটা আউট হয়ে এখানে একটা এই কমা আসবে আর এখানে টি, এটার উচ্চারণ হবে ইজন্ট। হি ইজন্ট মানে হি ইজ নট, হি ইজন্ট এ স্টুডেন্ট, তার মানে হি ইজ নট এ স্টুডেন্ট। তো ইজ নট বলতে সময় লাগে বলে ব্রিটিশরা ওটা ইজন্ট করে দিয়েছে। ঠিক আছে, ওটা তোমায় বুঝতে হবে, ওরা যখন কথা বলবে তখন ইজ নট বলবে না, তখন বলে হিজন্ট, হিজন্ট। এবং সেটা হিটাও হয়তো ওরা পুরো স্পষ্ট উচ্চারণ করে না, অল্প একটু করবে, তো ওটা তুমি আস্তে আস্তে বুঝে যাবে। কিন্তু আমরা যখন শিখবো প্রাথমিক পর্যায়ে তখন ওই সমস্ত স্টাইলের মধ্যে আমরা যাব না, আমরা সিম্পল আমরা শিখছি ইন্ডিয়ান ইংলিশ, বিদেশি ইংলিশ শেখার দরকার নেই। এবং আমাদের ইন্ডিয়ান ইংলিশ তার একটা নির্দিষ্ট ধারাকারা আছে এবং এই ইংলিশ দিয়েই তোমার গান্ধী থেকে নেহরু আর জিন্না সবাই পুরো দুনিয়া জয় করে এসছে। ঠিক আছে, তাদের কোনো সমস্যা হয়, তো আশা করি আমাদের সমস্যা হবে না। ওই বাংলাদেশে কিছু টিচার আছে যেসব উচ্চারণ করতে করতে মানে দাঁত মুখ ভেঙে ফেলে। ঠিক আছে, তারা কে উচ্চারণ করে কিরকম জানো তো? খে। ঠিক আছে, তা কে যদি খে হয় তাহলে কয়ের জন্য কি ব্যবহার করবে? কারো নাম মনে করো কালাম, তাহলে ক তো আর ইংলিশ অ্যালফাবেটের মধ্যে নেই, ওটা খে করে দিয়েছে। তাহলে তার নাম যখন লিখবে কে এল এম তখন বলতে হবে খালাম। ঠিক আছে, তো খালাম না। তো এই যে আমি এগুলোকে বলি অত্যাধিক পাকামি, এগুলোর কোনো মানে হয় না। আচ্ছা, তারপরে কি হচ্ছে তোমার টিকে টি বলছে না, থি। ঠিক আছে, টি ও টুকে বলছে টু, টি ও টুকে বলছে টু। আচ্ছা টু বুঝলাম, কিন্তু যখন টু বলতে হবে তখন কি ব্যবহার করবে? তো এগুলো আসলে করে ওই যে একটা জিনিস আছে না আমাদের এখন বিশেষ করে বাঙালিদের মধ্যে সহি ইসলাম, সহি ইলম, এই ব্যাপারটা সব জায়গায় কাজ করছে। তো এরা হচ্ছে সহি ইংলিশ শেখাচ্ছে, মানে সহিভাবে কোরআন পড়তে পারে না। তো কি হবে না, সহি কোরআন পড়ানোর জন্য তাসবিহ এটা সেটা বিভিন্ন রকম শেখাচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি সাধারণ মানুষ সাধারণভাবে পড়বে, কারি সাহেবের মতো তো পড়তে পারবে না। একজন মনে করো ইংলিশে যিনি নিউজ পড়েন, তার যে ফ্লুয়েন্সি, তার যে বলার ধরন, বডি ল্যাঙ্গুয়েজ, বা একজন অরেটর স্পিকার, সে যে স্টাইলে কথা বলতে পারবে একজন সাধারণ মানুষ তো পারবে না। পারবে? একজন পলিটিশিয়ান স্টেজে উঠে যে ফ্লুয়েন্টলি যেভাবে বক্তব্য রাখে, মানুষ তার বক্তব্য একবারে মন্ত্রমুগ্ধের মতো শোনে, এটা সাধারণ মানুষ তো বলতে পারবে না। তো যে যেমন সে সেভাবে করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষের স্বাভাবিক অবস্থা থাকা উচিত সবসময়। মানে কাক যদি পাখনা দিয়ে ময়ূর সাজার চেষ্টা করে, এটা তো সম্ভব না। আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বাস করি, আমরা যতই ওদের মতো চেষ্টা করি না কেন এটা সম্ভব না। আর এটা দরকার নেই, এটা দরকার নেই। তোমার চায়না, কোরিয়া এরা সব মানে টিকে বলে টি। ঠিক আছে, আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু সি, আই ওয়ান্ট টু। ঠিক আছে, ওরা বলে আই ওয়ান্ট টু, মানে টিকে সবসময় ওরা ত উচ্চারণ করে। আরও এরকম অনেক কিছু আছে, তো ওদের তো কোথাও আটকায় না। আচ্ছা, মিশরীয়রা আরবিতে তোমার জিম উচ্চারণ করতে পারে না। জিমকে ওরা কি উচ্চারণ করে? ওরা গ উচ্চারণ করে। জামালকে বলে গামাল। ওদের যে প্রেসিডেন্ট ছিল জামাল নাসের, জামাল আব্দুল নাসের, ওরা বলতো গামাল আব্দুল নাসের। এখনো শুধু কোরআন পড়ার সময় ওরা জিমের উচ্চারণটা ঠিক ঠিক করতে পারে, আর বাকি কথা বলার সময় সব জায়গাতে ওরা জামালকে গামাল করে দেয়, মানে জিম ওদের জন্য গ। তো ওদের সমস্যা নেই,
এভাবে করে আরবিতে তোমার টি নেই, এই পি নেই, তো ওরা পাকিস্তানকে কি বলে? পাকিস্তান বলে। ওরা পি যেহেতু নেই, ওরা বা দিয়ে উচ্চারণ করে, পাকিস্তান। আনা মিনাল পাকিস্তান। পাকিস্তানে কেউ গেলে আরবে কি বলবে? যে আনা মিনাল পাকিস্তান, আমি পাকিস্তান থেকে এসেছি। তো এই যে অত্যাধিক বাড়াবাড়ি যেগুলো, আর সই, এই যে সই এখন একটা বিজনেস হয়ে গেছে, বুঝলে? যে কোনো জিনিস সই বললে দেখবে একদল পাবলিক আছে যে সই ইসলাম, সই হাদিস বললেই মানে মোটামুটি ও খেয়ে নেবে। তো সই এখন মার্কেট আছে, তো এরাও দেখলো যে আমাদের বিজনেস ভালো বাড়াতে গেলে তো সই করে দিই, তো এই খেই এইসব করে এখন 12টা বাজাচ্ছে সব। তো কোনো কিছুর দরকার নেই, মানে তুমি একদম সিম্পল ইংরেজি বলো, তুমি কথাটা বলতে পারলেই হবে, লিখতে পারলে হবে, বুঝতে পারলে হবে, আর গ্রামাটিক্যালি সঠিক হতে হবে, দ্যাটস এনাফ। আর কিছু করার দরকার নেই। হ্যাঁ, তোমার যদি ওরকম পরিবেশে গিয়ে তুমি থাকো, তুমি যদি ইংল্যান্ডে চলে যাও, আমেরিকায় চলে যাও, 2 বছর 5 বছর থাকো, এমনি ওদের মতো শিখে যাবে, ওর জন্য তোমার শেখার দরকার নেই। কিন্তু তুমি এদেশে বসে ওদের মতো ওই সমস্ত করার তো কোনো মানে হয় না। তো যাই হোক, এগুলো হচ্ছে পপুলারিটি নেওয়ার জন্য বা একটু নতুনত্ব নিয়ে আসার জন্য, যা মানুষের আসলে কোনো কাজে লাগে না। আমরা নতুন স্টাইলে গ্রামার শেখাচ্ছি, কিন্তু এটাতে কাজে লাগছে, এবং এটা হচ্ছে একবারে বাস্তব। যাই হোক, তো এটা বলা যেতে পারে হি ইজ। আচ্ছা, অনেক কথা হলো। এরপর শি ইজ নট। শি ইজ নট, এটাকে কি করতে হবে? শি কি হবে? ইজন্ট। ঠিক আছে, ওই একই রকম। আর নট আমি আর পুরো লিখছি না। আর নটকে কিভাবে লেখে? আর্নড, AREN অ্যাপোস্ট্রফি টি, আর্নড। উচ্চারণ কি হবে? আর্নড। ইউ আর্নড এ গুড বয়, তুমি একজন ভালো ছেলে নও। ঠিক আছে, তো উচ্চারণটা হবে আর্নড। এরকম দে আর হলে দে আর্নড, আর ইজ হলে ইজ নট, আর এম এর ক্ষেত্রে সবসময় আয়ের সাথে হয়, এটা এর সাথে মেশে না। ঠিক আছে, এমটা কখনো এই নটের সাথে মেশে না। তো এইটা এখানে গ্রুপ বিতে এই কয়েকটি ইনফরমেশন দেওয়া ছিল, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর গ্রুপ সিতে আমরা কি শিখবো? এখানে কিছু আমরা আরো কিছু সেন্টেন্স রেখেছি এখানে। ঠিক আছে, এখানে 5টা সেন্টেন্স রেখেছি, তো এই 5টা সেন্টেন্স একটু দেখে নিই। এখানে প্রথম সেন্টেন্স আছে আই অ্যাম থার্স্টি বাট আই অ্যাম নট হাংরি। মানে কে বলতে পারবে? আই অ্যাম থার্স্টি, থার্স্টি মানে কি? পিপাসার্থ। আই অ্যাম থার্স্টি মানে আমি পিপাসার্থ, বাট আই অ্যাম নট হাংরি, কিন্তু আমি ক্ষুধার্ত নই। ঠিক আছে, আই অ্যাম থার্স্টি, I am thirsty but I am not hungry. ঠিক আছে, মানে কি হলো? যে আমি পিপাসার্থ কিন্তু আমি ক্ষুধার্ত নই। তো এইভাবে করে তুমি অনেক সেন্টেন্স বানাতে পারবে। ঠিক আছে, তুমি বলতে পারো যে আই অ্যাম পুয়ার বাট আই অ্যাম নট গ্রেডি। ঠিক আছে, আমি গরিব কিন্তু আমি লোভী নই। এভাবে করে তুমি অনেক সেন্টেন্স বানাতে পারবে। ঠিক আছে, ইচ্ছা মতো। প্যাটার্নগুলো সবসময় একই রকম হবে। আচ্ছা, এরপরে 2 নম্বরে একটা সেন্টেন্স আছে, দেখো। সুমন ইজন্ট ইন্টারেস্টেড ইন মিউজিক, হি ইজ ইন্টারেস্টেড ইন পলিটিক্স। আমি বাক্যটা লিখি, সুমন ইজন্ট, ইজন্ট মানে সুমন ইজন্ট ইন্টারেস্টেড ইন মিউজিক, মানে ইন্টারেস্টেড ইন মিউজিক মানে সুমন গান বাজনাতে আগ্রহী নয়, সঙ্গীতে আগ্রহী নয়। সে কিসে আগ্রহী? হি ইজ ইন্টারেস্টেড ইন পলিটিক্স, হি ইজ ইন্টারেস্টেড ইন পলিটিক্স। ঠিক আছে, তো এইভাবে করে উল্টো করে তুমি যে কোনো ভাবে করতে পারো। এটা উল্টো দিতে পারো যে সুমন ইজ ইন্টারেস্টেড ইন পলিটিক্স,
হি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক। ঠিক আছে, এভাবে ইচ্ছা মতো অনেক সেন্টেন্স বানাতে পারবে। এরপরে দেখো 3 নম্বর একটা বাক্য, জাইনাব ইজন্ট অ্যাট হোম অ্যাট দি মোমেন্ট। তার মানে কি, জাইনাব ইজন্ট অ্যাট দি হোম। চায়না ঘরে নেই। জাইনাব ইজন্ট অ্যাট হোম, দি না লিখলেও চলে, ঠিক আছে, এমনি হোমের আগে দি বসে না, হোম এমনি নির্দিষ্ট, মানে তার নিজের হোম। জাইনাব ইজন্ট অ্যাট হোম অ্যাট দি মোমেন্ট। At the- চায়না ঘরে নেই। হ্যাঁ, এই মুহূর্তে জাইনাব ঘরে নেই। শি ইজ ইন স্কুল। শি ইজ ইন স্কুল, সেই স্কুলে আছে। সে স্কুলে আছে। ঠিক আছে, তো শিজটাকে তুমি শিজ অ্যাপোস্ট্রফি দিয়ে এস করে দিতে পারো, তাহলে কি হলো শিজ, খুব দ্রুত বলার জন্য। ঠিক আছে, শিজ ইন স্কুল, সে, স্কুলে আছে। সরি স্কুলের আগে ইন বসবে না, অ্যাট বসবে, যেহেতু ছোট্ট জায়গা। ঠিক আছে, শি ইজ অ্যাট স্কুল। তাহলে বাক্যটা কি হলো, জাইনাব ইজন্ট অ্যাট হোম অ্যাট দি মোমেন্ট। এই মুহূর্তে জাইনাব বাড়িতে নেই। হুম। শি ইজ অ্যাট স্কুল, সে এখন স্কুলে আছে। এভাবে করে তুমি ইচ্ছা মতো অনেক বাক্য বানাতে পারবে, যে মাই ফাদার ইজন্ট অ্যাট হোম অ্যাট দি মোমেন্ট, হি ইজ অ্যাট হিজ ওয়ার্ক। ঠিক আছে, বা অ্যাট হিজ ওয়ার্ক, হি ইজ অ্যাট মার্কেট, যা খুশি তুমি বলতে পারো ইচ্ছা মতো বানিয়ে। তো এটা তুমি যত বেশি ব্যবহার করবে, ইউজ করবে, তত বেশি, এবং নিজেদের মধ্যে এগুলো ইউজ করার চেষ্টা করবে, বলতে চেষ্টা করবে, ভুল হোক ঠিক হোক যাই হোক, নিজের মধ্যে বলার চেষ্টা করবে। এই বাক্যগুলোকেই বারবার রিপিট করবে, বা এই টাইপের বাক্য বানিয়ে। আচ্ছা, তারপরে কি, ইভেন তোমরা যখন ফোনে কথা বলবে তখনও চেষ্টা করবে যে যত সম্ভব এরকম বাক্য, ছোট ছোট বাক্য বানিয়ে বলার। ঠিক আছে, এই সেম জিনিসগুলো ব্যবহার করে। আচ্ছা, এরপর হচ্ছে দে আর্নট ইন্ডিয়ান, দে আর জাপানিজ। তার মানে কি, দে আর্নট ইন্ডিয়ান, তারা দে আর জাপানিজ। তারা ভারতীয় নয়, তারা তারা জাপানি। দে আর্নট ইন্ডিয়ান, তারা ভারতীয় নয়। দে আর জাপানিজ, তারা জাপানি। জাপানি। তো এটাকে তুমি ইচ্ছা মতো করে দিতে পারো, দে আর নট ইন্ডিয়ান, দে আর বাংলাদেশি, দে আর ইন্ডিয়ান, দে আর পাকিস্তানি। ঠিক আছে, বা এরকম বলতে পারো উই আর নট, এটা উল্টো করে দিতে পারো, উই আর নট জাপানিজ, উই আর ইন্ডিয়ান। ঠিক আছে, উই আর নট পাকিস্তানি, হোয়াই আর ইউ কোশ্চেনিং মি অ্যাবাউট পাকিস্তান, আই এম নট পাকিস্তানি, আই এম ইন্ডিয়ান। তো এইভাবে করে তুমি সেন্টেন্স বানাতে পারবে। এরপরে 5 নম্বর একটা বাক্য আছে, দেখো, মানে এত বেশি সেম টাইপের বাক্য করানো হচ্ছে একটাই কারণে, যাতে এগুলো একদম মাথার মধ্যে গেঁথে যায়। দেখো 5 নম্বর একটা বাক্য আছে, দি বুকস আর্নড, দি বুকস aren't new, they are old। কি মানে হচ্ছে বলো তো, দি বুকস aren't new, বইগুলো নতুন নয়, they are old, সেগুলো পুরনো। পুরানো। এখানে তারা দেয় মানে তারা, কিন্তু এখানে তারা হবে না, যেহেতু জড় পদার্থ। তো এখানে মানেটা কি হবে, দি বুকস আর নট নিউ, দে আর ওল্ড, বইগুলো নতুন নয়, ওগুলো পুরানো। তো ওখানে মানে হবে ওগুলো পুরানো, তারা পুরানো আর হবে না। তো এবার তোমাকে বুঝতে হবে যে ট্রানজিশনটা অন্য একটা ল্যাঙ্গুয়েজ থেকে যখন আরেকটা ল্যাঙ্গুয়েজে আসবে, তখন সেই ল্যাঙ্গুয়েজের যে ধাঁচ, সেই ধাঁচে তোমাকে বলতে হবে, তাহলে শুনতে অদ্ভুত লাগবে এবং লোক বুঝে যাবে যে এ কোথাও গুগল থেকে ট্রান্সলেট করেছে। বুঝতে পারছো? তো গুগল ট্রান্সলেট করলে হবে না।
তো এখানে ইচ্ছা মতো তুমি যে কোনো জিনিস চেঞ্জ করে করে এখানে বানাতে পারো। তো এই টাইপের যত ধরনের বাক্য হতে পারে আমরা সেগুলো সব ব্যবহার করলাম। এবং আমরা অ্যাম ইজ আরের যে নেগেটিভ ব্যবহার, এবং আরেকটা জিনিস দেখো সব কিন্তু অ্যাম ইজ আরের পরেই কিন্তু নট বসছে, এই নট কিন্তু এখানে যাবে না। যেমন দি বুকস আর নিউ নট, এরকম হবে না, বা দি বুকস নট আর নিউ, এরকম হবে না। সব সময় অ্যাম ইজ আরের পরে নট। একদম বাক্যগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে, মানে মুখস্থ করতে বলছি না, কিন্তু বারবার ইউজ করে করে, যাতে কখনো মনের ভুলেও এই নট আর এর অন্য কোথাও না যায়, সবসময় আর এর পরে থাকে বা ইজের পরে থাকে, অ্যাম এর পরে থাকে। তো অ্যাম নট, আর নট, ইজ নট, এরকম বলে 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 বাক্যের সাথে তোমাকে একদম এ করে ফেলতে হবে যাতে করে। এবং আরেকটা জিনিস দেখো, যতগুলো বাক্য আমি তোমাদেরকে আজকে করিয়েছি এখানে বা গত সপ্তাহে করেছিলাম প্রথম ইউনিটে, প্রত্যেকটা বাক্যের মানে কিন্তু তোমরা বুঝে গেছো। এবং আমি আশা করি বাংলা বললে তোমরা ইংলিশটা লিখে দিতে পারবে। মানে আমি যদি বলি যে বইগুলো নূতন নয়, ওগুলো পুরানো, এটা ইংলিশে লিখতে পারবে তো? এইটা যখন পারবে তখন জানবে যে তোমার এর উপরে মানে ইয়ে তৈরি হচ্ছে, তোমার মানে ওটাকে কি বলে, তোমার দখল হচ্ছে ভাষার উপরে। কারণ যদি বিদেশি ভাষা থেকে তুমি বাংলায় অনুবাদ করা এটা সহজ, কিন্তু বাংলা থেকে বিদেশি ভাষাতে অনুবাদ করা এটা কঠিন। মানে তুমি ইংলিশ যদি আমি বলি তুমি বাংলা সহজে বলে দিতে পারবে, কিন্তু বাংলা শুনে ওটা ইংলিশ করা, যখন তুমি এটা করতে পারবে তখন জানবে যে তুমি 50% ইংরেজি শিখে গেছো। তো এইটা সবসময় ট্রাই করতে হবে উল্টোটা করার। যে বাক্যগুলো শিখছো ওগুলো বাংলা লিখে নিয়ে এরপর নিজে নিজে ইংরেজি করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এবং সেক্ষেত্রে তুমি সেলফ স্টাডি করতে পারবে, যেহেতু ইংরেজিগুলো আগে করা আছে। তো বাংলা বানানগুলো তুমি অন্য একটা খাতা লিখে নিলে, পরে এটা বন্ধ করে তারপরে ওগুলো ইংরেজিগুলো করে তারপরে আবার তুমি চেক করে দেখলে যে কোথায় কোথায় ভুল হয়েছে। ঠিক যেখানটায় ভুল হলো ওই বাক্যটাকে রেড মার্ক করে দাও, ওটা বারবার প্র্যাকটিস করো, তারপরে দেখবে তোমার ওই সেকেন্ড রিভিশনের সময় টোটাল 100% তোমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে তুমি খুব দ্রুত এগিয়ে যেতে পারো, বুঝতে পারছো? মানে আরেকটা জিনিস মাথায় রাখবে, যেটাই শিখবে ওইটা যেন মৃত্যু পর্যন্ত না ভুলো, এবং আর কখনো যেন রিপিট করতে না হয়। এইভাবে শিখতে হবে যে আজকে যেটা শিখলাম কালকে আরেকবার রিভাইজ করবো, পরশুদিন আরেকবার করবো, সারা জীবন মনে থাকবে। আর এমন যেন না হয় যে কিছুটা শিখলে এলোমেলোভাবে ওই লেসনটা পড়ে থাকলো, আবার একটা ইউনিটে চলে গেলে এরপরে এইভাবে বোঝা চেপে গেল, তাহলে ওই বিগত বছরগুলো 12-15 বছর যেভাবে নষ্ট হয়েছে এগুলো এভাবে নষ্ট হবে, কোনো কাজে লাগবে না, ঠিক আছে? তো এভাবে করবে। এরপরে এখানে কিছু হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কগুলো আমি আর করাচ্ছি না, এগুলো আমি তোমাদের এই শিট দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে করে নেবে। এখানে কি দেখা যাচ্ছে ক্যামেরার সামনে ধরলে? দূর থেকে দেখা যাচ্ছে না। এখানে দেখা যাচ্ছে? পড়তে পারছে? হ্যাঁ। ঠিক আছে, আমি ক্যামেরার সামনে এই জন্য ধরলাম, কেউ যদি এগুলো করতে চায় ভালো বোঝা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ বোঝা যাচ্ছে। একটু কাছে দেবো? না বোঝা যাচ্ছে। ঠিক আছে না? হ্যাঁ, তো এগুলো হোমওয়ার্ক আমি ক্যামেরার সামনে ধরে দিলাম, যদি হ্যাঁ পুশ করে বা স্ক্রিনশট নিয়ে এগুলো করতে পারবে, এবং পরবর্তীকালে আমি ওই পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোডও করে নেওয়া যাবে। তো যাই হোক, আজকে আমাদের ইউনিট 2-তে আমরা অ্যামিজারের নেগেটিভ সেন্টেন্সের ব্যবহার শিখলাম। তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আর কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাতে পারবে ইউটিউব বা ফেসবুকে। আর যারা এখানে ক্লাস করছে তারা তো জিজ্ঞেস করে নিতে পারবে। তো ঠিক আছে, আজকে ক্লাস এটুকুই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।